এপার বাংলায় সূর্য ওঠে সোনার আলো ছড়িয়ে, ওপার বাংলায় নদীর কাছে আসে কালো মেঘ চড়িয়ে। এপার বাংলায় আছে অনন্য এক নদী, ওপার বাংলায় পদ্মা যমুনা বহে নিরবধি। এপার বাংলা ওপার বাংলা অদৃশ্য এক জোড়া, মাথার উপর একই আকাশ, কেবল নিচে কাটা তারের বেড়া। নমস্কার, আপনাদের সাথে রয়েছি আমি সঞ্চালনায় জুই। প্রিন্স টিভি প্রযোজিত এক মুঠো বিকেলের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। অনুষ্ঠানটির পরিচালনায় রয়েছেন নিবেদিতা দাস। আজকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি এক বিশেষ শিল্পী বন্ধুকে। আমার নাম তরুণ কান্তি মহাপাত্র। পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে আমি বসবাস করি। আমার একটি আবৃত্তির প্রতিষ্ঠান রয়েছে, আমার একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে যার নাম সাজুজ্য, এবং আবৃত্তির যে বিভাগ তার নাম বাক মন্দির। আমি আজকে প্রথমে রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শুরু করব। তো আপনি তাহলে এখন যাচ্ছেন কবিগুরুর সাথে নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা দিয়ে। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ হেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। বা প্রশংসনীয় প্রশংসনীয়, সত্যি এত সুন্দর আপনি পরিবেশন করলেন। মনে হয় যাই বলি না কেন সেটা খুবই কম হয়ে যায়। তো আমি একটু অন্য কথায় যেতে চাইছি, যেটা হচ্ছে এই যে আপনার লেখা, মানে আপনি কি নিজে লেখেন? হ্যাঁ, আমি কবিতা লিখি, নাটক লিখি, নাটক পরিচালনা করি, নিজে একজন অভিনেতাও বটে। এখন আমি যে কবিতাটি বলবো একটি প্রেমের কবিতা, কবি আরণ্যক বসুর। মনে থাকবে, পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে, বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে। তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে তোমার দিকে। মনে থাকবে,
এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল যাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো। এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে? পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানিক গান লিখব। তোমার অমন ওষ্ঠ নিয়ে, নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে? আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুর্ব হব, শরৎকালে আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে? তুমিও হবে নীল পাহাড়ের পাগলা জোড়া, গায়ের পোশাক খুলে পেলে তৃপ্ত আমার অবগাহন। তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এ জন্মে তা যায়নি বলা। বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবু ঠিক কাব্য করে বলা গেল না। এই জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই। মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, মানে ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে? কবিতা শুনি যখনই আমরা, তখন কিন্তু আমাদের জীবনের সঙ্গে কিছু মেলাবার চেষ্টা করি, এবং দর্শক বন্ধুরা যাতে আপনার কাছে পৌঁছতে পারে এই কবিতায় সেটাও একটা জায়গা তৈরি হবে। এবারে একটি মজার কবিতা আমি রেখেছি, অরুণ সরকারের বাঘা বোস। খুব মজার কবিতা, বাঘা বোস। বাঘা বোস নাম শুনতাম, চিনতাম না আগে। সবাই বলতো গুরুদেব লোক, দেখবি কি চিক্ক, পরিচয় হোক। বলতে বলতে সেদিন দেখা আজাদ হিন্দ বাগে। জানাশোনা নেই তখনও, আমায় দেখেই বললে, শোনো, তোমাদের জিম করবেট আমার কাছে লাগে। আমি তো হক চুকিয়ে বললাম, আগে মানে আপনাকে তো দেখিনি আগে। শুনে সে বললে, তা হোক, আমি এই পাড়ারই লোক, বাঘা বোস। কয়েক বছর ছিলাম যা ভাই জাগে। বললাম, তাই দেখিনি, নামে তো খুবই চিনি। বাঘা বোস বলে, দাঁড়াও, আগের কথা আগে। তুমি কি বাঘ শিকারী? বললাম, বাঘ পারি, তা পারি, তবে আমার বানতে ভালো লাগে, যেমন ওই জিম করবেট। বাঘা বোস বলে, গাবেট, শিকারের ঘন্টা যেন বুঝেইছি তা আগে। বললাম, এ আবার কি? করবেট বলি শিয়ালে জ্বলে উঠলেন রাগে। বাঘা বোস বললেন, এ থাম, শিখেছিস ওই এক নাম, শিকারের তালব্যশত শুনিস নি এর আগে। ওই পড়ে হই হই রব, পেয়েছে তোদেরও সব। লোকটার আম্মা দেখে পিত্তি জলের আগে। ফুটানি বাঘ মারা, কি আমার কাজ করা? বলে, গুলি ছুড়ে মারতে আবার ক্যাটদানি কি লাগে? বললাম, গুলি ছাড়া চেঁচিয়ে যাই কি মারা? বাঘা বোস বললে, জ্বালা, ব্যাপারটা বোঝ আগে। গুলি ছুড়ে মারবি কটা? গুলি ছুড়ে মারবি কটা? 10, 20, 50টা? বাকি বাঘ হাজার হাজার ফুসবে তো সব রাগে। খুঁচিয়ে বাঘ জাগানো কি ভীষণ ব্যাপার জানো? তোমাদের করবেটরা তাই করেছে আগে। ব্যাস, হয়েছে তেমনি আইন, মারো বাঘ অমনি ফাইন। এবারে কি করবি বাপ, ধরবে যখন বাঘে? বললাম, আপনিও তো শিকারী ওদের মতো, তবে কেন বদনামটা শুধু ওদের ভাগে? বাঘা বোস বললে, মুনি এখনো লোক চেননি, শিকারের রকম আছে শিখে নাও আমার কাছে। শুধু নয় গোলন্দাজি, প্যাচ পয়জার লাগে। বাঘ, বলছিলি না চেঁচালে মরবে কিনা? ওটা একটা মোক্ষম প্যাচ, শুনেছিস কি আগে? আছে শুধু আমার জানা, শেখানো গুরুর মানা, বরাবর লাগাই ওটা যখনই পাই বাগে।
করবেট ছুটতো গুলি, আমি ছুড়ি একটা বলি, মরবি, আয় আয় মরে দেখ মরতে কেমন লাগে। ব্যাস, কথাটা ঢুকেই কানে, গেঁথে যায় বাঘের প্রাণে। হাল্লুম বলেই তারা ল্যাজ তুলে সব ভাগে। বললাম আরে বাস, সে বাঘের কোথায় আবাস? বাঘাবস বললে ছিল বাঘ বাজারে আগে, তারপর বাঘমারিতে, ও আমি গিয়ে তাড়িয়ে দিতে, কেউ আসামে কেউ হাজারিবাগে। বললাম আপনি ধন্য, করবেট অতি নগণ্য। বাঘাবস বললে তবে আমার কাছে লাগে। বাহ, অসাধারণ। যতই শুনছি তত শোনার আগ্রহটা আরোই বেড়ে যাচ্ছে। তো এবার আপনাকে জানতে চাইবো আপনার থেকে, যেটা মানে আপনার এই কবিতা বা লেখা সমস্ত বিষয়কে ঘিরে, এটা কি স্কুল জীবন থেকে আপনার শুরু হয়েছে? এইবারটা বলি আমি। অ্যাকচুয়ালি আমি আমার কবিতার স্বাদ পাই প্রথম, আমি কবিতার এমনি করতাম। আমি ব্যাংকে কাজ করি, ব্যাংকের অফিসার ছিলাম, রিটায়ার করেছি। প্রথম 1986 সালে যখন প্রদীপ ঘোষ আমাদের কাঁথি শহরে এলেন আবৃত্তি পরিবেশন করতে, তার কবিতা আমার হৃদয়ে গেঁথে যায় তখন, সেই 22-23 বছর বয়সে। তারপর নেশার মতো আমি কবিতার পেছনে ছুটেছি, ভীষণ ভাবে কবিতাকে পাওয়ার চেষ্টা করেছি। মানে কবিতার প্রতি আপনার একটা আসক্তি জন্মে গেছে, যে এটাকে আমাকে কিছু করতে হবে, কি পেতেই হবে। মানে আমাদের মধ্যে যে কোনো বিষয় একটা ভালোবাসা কি ভালো লাগা, জানি না, আমার কি মনে হয় ভালো লাগাটা দরকার না ভালোবাসাটা দরকার? দুটোই ভালো লাগা ভালোবাসা দুটোই থাকবে। যেমন ধরো আমি এ পর্যন্ত কি করলাম, ধরো রবীন্দ্রনাথকে শোনালাম, একটা প্রেমের কবিতা বললাম, একটা মজার কবিতা, একটা দুঃখের কবিতা বলবো, এটা কিন্তু আমার জীবনের সত্য। আমি যাকে নিয়ে বলবো তিনি আমার নিজের মা। এবং এই কবিতার সঙ্গে আমার মায়ের মানে কোথাও অমিল নেই, পুরোটাই মিল। সেটা আমি শোনাচ্ছি তোমাকে। তো সেটা কি আপনার লেখা? হ্যাঁ, আমি কিছুটা মানে একটা একজন বাংলাদেশের কবির কাছ থেকে আমি পেয়েছি আর কি। বাহ, খুব ভালো। তো আমি সেটা একটু শোনাই। একদম শিরোনাম কি রেখেছেন কবিতা? মিথ্যেবাদী মা। বাহ বাহ, খুব চমৎকার। মিথ্যেবাদী মা। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কবিতায়, মিথ্যেবাদী মা। এখনকার কবিতা মিথ্যেবাদী মা। এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যেবাদী। বাবা যেদিন মারা গেলেন আমরা হলাম একা, সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে, লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে। তারায় তারায় বাবা খুঁজি, তারার ছড়াছড়ি, আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি। রাত্রি জেগে সেলাই মেশিন চোখের কোণে কালি, নতুন জামায় ঘর ভরে যায়, মায়ের জামায় তালি। ঢুলো ঢুলো মায়ের দু চোখ ছুঁচ ফোটে মার হাতে। মাকে বলি সৌতো এবার কি কাজ এত রাতে? মা বলতো ঘুম আসে না, শুয়ে কি লাভ বল। ওটা ছিল আমার মায়ের মিথ্যে কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য মা দাঁড়াতো কড়া রোদের তাপে। ঘামে মায়ের দম ছুটে যায়, দু চোখ ভরা ঝিম। পাশের দোকান থেকে দিত ঠান্ডা আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে হাত, বলতাম একটা নাও। মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও। আমার আবার গলা ব্যথা, ঠান্ডা খাও মানা। ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যে বনা। মা রইলেন মফস্বরে অনেক দূরের ঢালে, অন্ধকারে হাতড়ে হাতড়ে সন্ধ্যা প্রদীপ জ্বালে। নিয়ন বাতির বড় শহর, আলোয় ঝলমল। মাকে বলি এবার তুমি কলকাতায় চলো। মা বলতো এই তো ভালো খোলা মেলা হাওয়া, কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া? বদ্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়। ওটা ছিল আমার মায়ের মিথ্যে অভিনয়। দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নেই,
মায়ের খবর নেব এমন সময় কমই পাই। মায়ের হলো কঠিন অসুখ, খবর এলো শেষে, এমন অসুখ হলো যার চিকিৎসা নেই দেশে। ছুটে এলাম মায়ের কাছে, অনেক দূরের পথ, পায়ে পড়ি মাগো, এবার পাল্টাও তোমার মত। একা একা ঘরে থেকে কি সুখ তোমার বলো, আমার সঙ্গে এবার তুমি কলকাতায় চলো। কলকাতায় এসব অসুখ কোনো ব্যাপার নয়, 7 দিনের চিকিৎসাতেই হবেই নিরাময়। কষ্ট হাসি মুখে এনে বললে আমার মা, গাড়ি চড়া আমার বারণ, তুই কি জানিস না? এই তো আমি ভালো আছি, তুই ভাবছিস অযথা। ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যে কথা। কদিন পরে মারা গেলেন মিথ্যে আমার মা। মিথ্যে কথা কেন বলেন আমি কি বুঝি না? পাছে ছেলের কষ্ট হবে, বউ কবে কু কথা। সত্যি মা আমার বিশ্বে এমন আছে বলো কটা? সত্যি মা আমার বিশ্বে এমন আছে বলো কটা? সত্যি অসাধারণ, শুনতে শুনতে হারিয়ে গেলাম। তো এই হলো মিথ্যেবাদী, মানে মা যে কেন মিথ্যেবাদী হয়। মায়েরা বোধহয় মিথ্যেবাদী হন, সেটা মনে হয় সন্তানের কথা ভেবে, সন্তানদের অসুবিধা হবে, বিপদে পড়বে, আমাকে নিয়ে একটু চাপ থাকবে, আমার জন্য তাড়াতাড়ি ফিরে আসবে, তাড়াতাড়ি বেরিয়ে আবার ঘরে আসা, মানে সব রকম একটা মিশ্রিত চিন্তা ভাবনার কারণে মায়েরা এটাই বলেন যে আমরা ভালো আছি। কারণ তারা সবসময় চান যে আমরা যেমনই থাকি না কেন আমাদের সন্তানেরা যেন ভালো থাকে। এবং শেষে বলছে যে সত্যি মা আমার, সত্যিকারের মা এমন বিশ্বে কটা আছে, সেটাই। তাহলে কি সত্যি সে মিথ্যেবাদী? খুব সুন্দর একটি কবিতা, মানে যন্ত্রণা আছে কবিতাটার মধ্যে, যন্ত্রণা আছে। আর কবিতা যন্ত্রণা না থাকলে আমার মনে হয় লেখাটাও ঠিক আসে না। একদম যন্ত্রণা, দুঃখ। আগে গদ্য ছিল, গদ্যটা কজন পড়ে আর কজনই বা লিখে সম্পূর্ণ করতে পারে? এখন তো মানে বিশেষ করে মোবাইলের যুগে আর ওই সব গল্প উপন্যাস পড়ার দিন প্রায় শেষ হয়ে গেছে। যতটুকু কবিতার মধ্যে একদম চটপট চা হচ্ছে, মানে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু হয়, কিন্তু তো সেটা আমরা চট করে কলম ধরে লিখে ফেলতে পারি, যেটা একটা বিশাল ব্রড কিছু লেখা সম্ভব নয়। সেটা কিন্তু 4, 5, 10 লাইনের মধ্যে এটা কিছু বুঝিয়ে দেওয়া যায়, কিছু প্রকাশ করা যায়। মানে আমার কষ্ট হচ্ছে, আমি সেটা যদি লিখতে চেষ্টা করি, আমার মনে হয় সেই লেখার মধ্যে থাকতে থাকতে আমরা আমাদের দুঃখটা কিছুক্ষণ হলেও ভুলে থাকবো। ঠিক যেমনই এমনই একটা, এখন যে কবিতাটা রবীন্দ্রনাথের একটা কবিতা বলবো, আচ্ছা, সেটা হচ্ছে দেখলে তোমার এই কথাগুলোরই মানে প্রতিধ্বনি। সেটা আমি শুরু করছি, মৃত্যুঞ্জয় বলে একটা কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা। দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা, দক্ষিণ হাতের সেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে তোমারও সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেম আরো কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত, এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গনি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। বাহ, সত্যি খুব ভালো। তো এবারে আমি এই যে মানে কবিতার মধ্য থেকে শিক্ষা নেওয়া, তখনকার স্বাধীনতার জন্য রবীন্দ্রনাথ এই কবিতা লিখেছিলেন যে বিপ্লবীদের মৃত্যুকে জয় করে তবেই না সে স্বাধীনতা।
এই সেই মৃত্যুঞ্জয় কবিতা তাদেরকে উৎসর্গ করেছি। ছোটবেলায় শুনতাম যে বলতো বাড়িতে বড়রা যে রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলোকে কবিতার আকারে পড়ার চেষ্টা করো, তাহলে যদি বুঝতে পারো তিনি তার লেখার মধ্যে কত কিছু রেখে গেছেন। একদম। তো গান হিসেবে গান গেও না, কবিতা হিসেবে গানের লেখাগুলো কবিতা হিসেবে পড়ো, তাহলে বুঝবে এর ভেতরে কতটা কি আছে। তো আজও পর্যন্ত বুঝে উঠতে পারিনি। আমার মনে হয় কবিগুরুকে জানবার জন্য একটা জীবন যথেষ্ট নয়। একদম না, কখনোই না, যথেষ্ট নয়, কখনো না। আজও আমি গুল কিনারা কিছু, তিনি যা লিখে গেছেন একটা জীবনে একটা মানুষ পড়ে তা শেষ করতে পারবে না। মানে সবকিছু সমন্বয়ে তিনি, মানে আমরা বাঙালি মানেই রবীন্দ্রনাথ, আমরা মানে রবীন্দ্রনাথকে ছাড়া ভাবতেই পারি। তো সেরকমই জয় গোস্বামী একটা কথা বলেছিলেন আর কি, যার কবিতা এখন বলবো আমি। তিনি একটা সুন্দর কথা বলেছিলেন রবীন্দ্রনাথ সম্পর্কে। তিনি বলছেন যে ছোটবেলায় যখন মা রবীন্দ্রসঙ্গীত গাইতেন তখন তার ভেতরে একটা একটা অনুরণন হতো, একটা কষ্ট হতো। সেই থেকে তিনি রবীন্দ্রনাথের ব্যাপারে জানলেন মায়ের কাছ থেকে, এবং সেই থেকেই তার কবিতা লেখার এই যে উৎসাহ যেটা বা প্রেরণা সেটাই। তার একটা কবিতা বলি। হ্যাঁ, অবশ্যই। জয় গোস্বামীর অত্যন্ত পরিচিত কবিতা মালতী বালা বালিকা বিদ্যালয়। বেনি মাধব, বেনি মাধব তোমার বাড়ি যাব, বেনি মাধব তুমি কি আর আমার কথা ভাবো, বেনি মাধব মোহন বাঁশি তমাল তোর মোলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে, ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি, বেনি মাধব, বেনি মাধব লেখা পড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে, বেনি মাধব আমার বাবা দোকানে কাজ করে, কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলায় পড়তে বসে অঙ্কে ভুল করি, আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16, ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো, বেনি মাধব, বেনি মাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে, সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে, আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর বসে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো, জড়িয়ে দিল চোখ আমার, পড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলেন ওদের ভালো হোক, রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে, আমার পরে যে বোন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে, আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি, আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি, তবু আগুন বেনি মাধব আগুন জলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। সত্যি অসাধারণ, যত শুনছি শোনার আগ্রহ বেড়ে যাচ্ছে। তো আমরা আবার আগামী দিনে দাদাকে মানে শিল্পী বন্ধুকে পাবো, আপনাদের সামনে আনবো, সেই প্রতিজ্ঞা করতে পারি নাকি? বা শুনে খুব ভালো লাগলো যে আমরা দাদাকে মানে শিল্পী বন্ধু, আজকে আমাদের আবৃত্তি শিল্পী, দীর্ঘ 25 বছর, শুধু এখনকার জন্যই কিন্তু নয়, আজকাল পরশুর মধ্যে কিন্তু তিনি একজন শিল্পী হয়ে ওঠেননি, দীর্ঘ 25 বছর তিনি চলে আসছেন এই বিষয়গুলোকে নিয়ে। তো তার থেকে শোনার জন্য আগামী দিনে আমরা আবার আপনাদের সামনে আনবো। তো তার পরবর্তী নিবেদন কি আছে, চলুন সেইটাতেই বরঞ্চ যাওয়া যাক। ছোটদের কবিতা বলি? হ্যাঁ, অবশ্যই বলুন ছোটদের কবিতা। এতক্ষণ তো সবই বড়দের হলো, হ্যাঁ ঠিক, ছোট ছোটদের জন্য একটু, সবার জন্যই প্রয়োজন আছে, একদমই তাই। অত্যন্ত একটি মজার কবিতা, সুকুমার রায়ের, সবাই জানেন, সবাই কবিতাটা শুনেছেন। তো শেখাই বাচ্চাদের, তো তারই একটি কবিতা তাদের উদ্দেশ্যে আমি এটা উৎসর্গ করতে চাই। সুকুমার রায়, ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না,
তোমায় আমি মারবো না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গুঁতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিকে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেথায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছ না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে। সত্যি প্রশংসনীয়, শুনতে শুনতে হারিয়ে যাচ্ছি, বারবার যত শুনছি আগ্রহ বেড়ে যাচ্ছে। তো এবারে আমি আপনার থেকে জেনে নেব, দর্শক বন্ধু আমাদের ফ্রেন্ডস টিভির পর্দায় রয়েছেন, আপনারা দেখতে থাকুন, ফ্রেন্ডস টিভির পর্দায় চোখ রাখুন। আমাদের শিল্পী বন্ধু দীর্ঘ 25 বছর ধরে তার এই জার্নি। তো তিনি মেদিনীপুর কাথি অঞ্চলে যারা রয়েছেন তাদের জন্য বলছি, মানে প্রধানত মেদিনীপুর কাথি অঞ্চলে সাজুজ্য আবৃত্তি স্কুলের নাম, এবং শিক্ষকতা করছেন তরুণ মহাপাত্র। আমাদের আজকের উপস্থিত হয়েছেন যে শিল্পী তরুণ মহাপাত্র, মেদিনীপুর কাথি সাজুজ্য স্কুলের নাম। যারা কাথি অঞ্চলে রয়েছেন, যারা এখনো ভাবছেন কবিতা আবৃত্তি করবেন, শিখবেন, আপনার মধ্যে প্রতিভা আছে কিন্তু প্রস্ফুটিত করার জায়গা খুঁজে পাচ্ছেন না, তারা অবশ্যই আমাদের তরুণ মহাপাত্র বন্ধুর সাথে, শিল্পী বন্ধুর সাথে, কবি বন্ধুর সাথে, আবৃত্তি বন্ধুর সাথে, আবৃত্তি শিল্পীর সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি বলবো আপনি আপনার যোগাযোগের নাম্বারটা যদি বলে দেন। আমার যোগাযোগ, আমি তার আগে বলি, জুই এবং ফ্রেন্ডস টিভির সায়ন থেকে শুরু করে যারা সবাই, এবং ফ্রেন্ডস টিভির কর্মকর্তাকে আমার সাজুজ্যের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাকে আজকে আমন্ত্রণ করার জন্যে। আমার নাম্বার 7001189177। নিশ্চয়ই আপনারা সেটা যদি না শুনে থাকেন আবার বলছি, 7001189177। বা সত্যি দর্শক বন্ধু, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের তো সাথে নিয়ে এসেছি, তো ফিরতে হবে। আর বিদায় যদি আমরা না নিই এই মুহূর্তে, আর ফেরাটা আমাদের বড্ড দেরি হয়ে যায়। তো এই ফেরার জন্য বিদায়ের রেশটা রেখে যায় আবারও আসার জন্য। তো আবারও আসবো, আপনাদের কথা দিচ্ছি। তো আমি চাইবো, আমাদের আজকে শিল্পী বন্ধুর কাছ থেকে জানতে চাইবো, আমাদের তো ভীষণ ভালো লেগেছে আপনাকে আমাদের মধ্যে পেয়ে। তো আপনার আমাদের এই ফ্রেন্ডস টিভিতে এসে আর আমাদের পুরো পরিবেশটা কেমন লেগেছে, যদি একটু দর্শক বন্ধু দরবারে পৌঁছে দেন বিষয়টাকে। শোনো, আমি তো বুঝতেই পারছো একজন বাচিক শিল্পী। আমার মনে হয় যে যারা কবিতা চর্চা করে, গানের অনুশীলন করে, গান শেখে বা শেখায়, মানে যারা গান গায়, এই একটি চ্যানেল, ফ্রেন্ডস টিভি চ্যানেল, যে সত্যি এই নতুন প্রতিভা বা যারা সুযোগ পায় না কোনো চ্যানেলে, তারা যদি সত্যি যোগাযোগ করেন, অত্যন্ত আমার ভালো লেগেছে। আমার আজকে এই ফ্রেন্ডস টিভি চ্যানেলে এসে আমি অত্যন্ত খুশি এবং আনন্দ পেয়েছি, এবং কবিতা বলেও নিজেকে উজাড় করতে পেরেছি কবিতার মধ্য দিয়ে। আজকের দিনটি আমার কাছে খুব স্মরণীয়। বাহ, সত্যি দর্শক বন্ধু, তো আমরা এবারে ফিরবো, কথা দিচ্ছি আবারও অন্য পর্বে আসবো আমরা আপনাদের সামনে। তো যেতে যেতে বলবো সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফ্রেন্ডস টিভির পর্দায় চোখ রাখবেন, আর আপনাদের আশীর্বাদের হাত আমাদের মাথায় রাখবেন এবং শিল্পী বন্ধুর মাথায় হাত রাখবেন। নমস্কার। নমস্কার।